বড় ভাবির সাথে একই বিছানায় ঘনিষ্ঠ অবস্থায় আমার স্বামী। স্পষ্ট সব দেখেছি আমি। বিষয়টা যদি বিয়ের পরের দিন সকালে ঘটে ঘটে থাকে আমার সাথে, তাহলে এরপরও আপনারা আমাকে চুপ থাকতে বলছেন। আপনাদের কি বিবেক বুদ্ধি কিছুই নেই? উত্তেজিত কণ্ঠে কথা বলছে রিপা। রিপা যখন উত্তেজিত হয়ে কথা বলে, তখন তার কপালের রগগুলো ঈষৎ কালো হয়ে ফোলা দিয়ে ওঠে। এবারও তার ব্যতিক্রম হয়নি। রাগ যেন শিরায় শিরায় টগবগ করছে। নির্মলা বেগম তাকে থামানোর আপ্রাণ চেষ্টা করছেন। বাড়িতে লোকজন গিজ গিজ করছে। বিষয়টি তার সম্মানের ব্যাপার। বাড়ির নতুন বউ এমন তামাশা করলে তো তার লাগবেই। রিপাকে গতকাল তার ছোট ছেলে শ্যামলকে বিয়ে করিয়েছেন তিনি। বিয়ের একটা দিন না যেতেই নতুন বউয়ের মুখে এমন কথা তার জন্য বদ হজমের মতো। তার হাব ভঙ্গি স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে, ছেলের ব্যাপারে আরোপিত অভিযোগে তার কোনো মাথা ব্যথা নেই। তার মাথা ব্যথা কেবল মান ইজ্জতের। রিপাকে থামাতে না পেরে অনুনয়ের সুরে তিনি বললেন, বৌমা চুপ করো, দোহাই লাগে। নির্মলার অনুনয়ের সুর রিপার কান অবধি ঠেকেছে কিনা কে জানে। সে তো দিব্যি চেঁচিয়ে যাচ্ছে। তার চোখ মুখ স্পষ্ট বলে দিচ্ছে সে কতটা শোকে আছে। ভয়ঙ্কর কান্না পাচ্ছে, কিন্তু কাঁদছে না। এমন মানুষগুলোর সামনে কিছুতেই কাঁদবে না। সে চায় না তারা তাকে দুর্বল ভেবে ঝাঁপিয়ে পড়ুক। এজন্য সে তার গর্জন চালিয়ে রেখেছে। কড়া আওয়াজে বলল, শাশুড়ি মা, আপনি চুপ থাকতে বলছেন? এটা চুপ থাকার বিষয়? বিয়ের একটা দিন না যেতেই এমন অনাকাঙ্ক্ষিত কাহিনী। আপনি ঠিক আছেন তো? ভেবে চিন্তে কথা বলছেন? আমার পরিবর্তে আপনার মেয়ে শিলা যদি থাকতো, তাহলে কি একই জবাব দিতেন? রিপার কণ্ঠে প্রতিবাদের ধ্বনি। সে টের পাচ্ছে তার রক্ত চলাচল দ্রুত চলছে। হার্টবিট অস্বাভাবিকভাবে দপা দপা আওয়াজ তুলছে। শরীর থেকে চিকন ঘাম তরতর করে বয়ে যাচ্ছে। চোখের পেছনে সাদা অংশ সূর্যের আভার মতো লাল হয়ে আছে। সে সেই রক্তবর্ণ চোখে তাকালো শ্যামলের দিকে। শ্যামলের দৃষ্টি মাটির দিকে নিবদ্ধ। রিপার সাথে না, বিয়ের সময় আর বিয়ের পর একদণ্ড হেসে কথা বলেছে সে। সবসময় এড়িয়ে চলেছে। বিয়ের আগের কারণ ধরতে না পারলে এখন স্পষ্ট ধরতে পারছে রিপা। তাহলে বড় ভাবি বলে যাকে পরিচয় করিয়েছিল, তার সাথে অন্তরঙ্গ সম্পর্ক থাকার কারণেই তাকে এড়িয়ে চলা হতো। শ্যামলের দিকে ঘৃণার দৃষ্টি নিপাত করেই মুখমণ্ডল ঘুরিয়ে নিল সে। একটা সময় তার ঘুমার্ত নাকের ডগা থেকে দেখে কত প্রতিবেশী ভবিষ্যৎবাণী করেছিল সে নাকি স্বামী সোহাগী হবে। এই কি তার স্বামী সোহাগী নমুনা? তাচ্ছিল্যের হাসি হাসছে তার। কি ভাগ্য! সাদামাটা আর সহজ সরল দেখতে লোকটার ভেতরটা যে এমন হবে কল্পনায় আনিনি রিপা। তাকে সবাই বলে সে নাকি মানুষ চিনতে পারে না। আজ তার বিশ্বাস হলো সে আসলেই মানুষ চিনতে পারে না। লোকে একদম সত্য বলে। রিপার বিয়ে ঘটকের আয়োজনও হয়েছে। শ্বশুরবাড়ির লোকজন তাকে পছন্দ করেই বিয়ে ঠিক করিয়েছে। সে বরাবর শুনেছে পাত্রপক্ষের নাকি তাকে খুব পছন্দ হয়েছে, আর সেজন্য বিয়ে বাবদ সকল খরচ তারা বহন করবে এবং খুব কম আয়োজনে বিয়ে সম্পূর্ণ করবে। মেয়ে পক্ষের ওপর কোনো রকম দাবি নেই তাদের, শুধু মেয়ে হলেই চলবে। এমন দুমুখো সাপের দেখা যে এভাবে পাবে সে বিশ্বাস করতে পারছে না। 3 বোনের মধ্যে সবচেয়ে বড় হলো সে। নিপা আর শিপা কলেজে পড়ে। বাবা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। মাসিক বেতন 20,000-এর কাছাকাছি। মধ্যবিত্ত সচ্ছল পরিবার তাদের। 3 মেয়ে বাবদ খরচ আর সংসারের যাবতীয় খরচ এ টাকা দিয়ে দিব্যি কেটে যায়। কিন্তু যখন কোনো বাড়তি খরচ এসে কাঁধে পড়ে, তখন হিমশিম খেতে হয়। এ যেমন গত ফেব্রুয়ারির শুরুর দিকে যখন সীমা টাইফয়েড বাঁধিয়েছিল, তখন কোনো রকম সিদ্ধ চাল আর ডিম খেতে হয়েছিল এবং বাড়তি কোনো খরচ করতে পারেনি। রিপার বাবা রুবেল সাহেব বড্ড ইন্ট্রোভার্টেড মানুষ। তিনি ধার দেনা পছন্দ করেন না। নিজের যেটুকু আছে সেটুকু দিয়েই সংসার চালান। কোনো রকম বাড়তি খরচ করেন না। তাই বলে কি মেয়েদের সকালাত মেটান না? মেটায়। মেয়েরা কিছু চাইলে কখনো না করেন না। দ্বিতীয়বার তাকে মনে করিয়ে দেওয়ার পূর্বেই নিয়ে আসেন। 3 মেয়েকে বড্ড ভালোবাসেন তিনি। মেয়েকে বিয়ে দেওয়ার খেয়াল পূর্বে ছিল না।
কিন্তু যখন সে অসুস্থ হয়ে পড়েছে তখন আর দেরি করেনি। কে জানে কয়দিন আর বাঁচবে সে। তার আগে মেয়েদের একটা ঠিক করে যেতে চান তিনি। ডায়াবেটিক্সের ভুক্তভোগী সে। তার উপর মাসখানেক আগে পায়ের আঙুলের গোড়ালি কাটিয়ে এসেছেন তিনি। আর তার জন্য সম্পূর্ণ হাসপাতালের চিকিৎসার উপরে রয়েছেন। ডাক্তার করার নির্দেশে পা যেন কোনো মতেই ইনফেকশন না হয়, কারণ ডায়াবেটিক্সের রোগীর জন্য পা খুবই নাজুক, সেন্সিটিভ স্থান। এবং ওনাকে যেন বাড়তি টেনশন না দেওয়া হয়, না হলে ওনার জন্য বিরাট ঝুঁকি রয়েছে। এই বিষয়গুলো ডাক্তার বলার পূর্বেই অবগত ছিল রিপা। বাবার কথা বড্ড মনে পড়ছে রিপার। ভীষণ কান্না পাচ্ছে। বাবার কোলে একটুখানি কেঁদে নিলে হয়তো শান্তি পাবে। চাপা শ্বাস ফেলে কাপড় চোপড়ের ট্রলি নিয়ে বেরিয়ে আসলো সে। মানুষের ভিড় কম দেখাচ্ছে। পরিবারের আত্মীয় ব্যতীত বোধ হয় আর কেউ নেই। রিপা বিলম্ব না করে পা বাড়ালো। ভাবি ভাবি, কোথায় যাচ্ছেন আপনি? হুট করে একদল ছেলে আর মেয়ে এসে পথ আটকায় রিপার। এদের এর আগে দেখে বলে মনে হয়নি রিপার। তাদের মধ্যে রয়েছে 3টা ছেলে আর 2টা মেয়ে। মেয়ে দুটোর কি সুন্দর গড়ন। ছেলেগুলো শ্বেতরঙা, তাদের চোখে মুখে অস্থিরতা, দিশেহারা ভাবটাও ফুটে উঠেছে মুখে। আপনারা কারা? আমাকে আটকাচ্ছেন কেন? জানেন কি হয়েছে আমার সাথে? সব জানি ভাবি, আপনি একটু বসে দয়া করে আমাদের কিছু কথা শুনুন। আমরা ইমনের বন্ধু। সব জানার পরেও আপনারা বসতে বলছেন? আর ইমনকে, এবাড়ির পাগল ছেলেটা? নেহাল চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। বন্ধুকে এমন শব্দ বলাটা তার গায়ে লেগেছে। শ্যামলের বড় ভাইয়ের নাম ইমন। ইমন প্রতিবন্ধী, তবে জন্মগত নয়। কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রভাবে সে প্রতিবন্ধী হয়েছে। তার রোগ চিরস্থায়ী নয়, চিকিৎসার মাধ্যমে সারিয়ে তোলা যাবে। তবে কবে ঠিক হবে এর কোনো নিশ্চয়তা নেই। পারিবারিকভাবে সুস্থ করার জন্যই গত কয়েক মাস পূর্বে বাড়িতে নিয়ে আসা হয়েছে। রিপাকে বসানো হয়েছে। তার সামনে ইমনের বন্ধুরা বসেছে। তাকে ঘিরে যত আলোচনা চলছে, এর মধ্যে বাড়িতে একবারও তাকে বিষয়গুলো জানানোর সুযোগ দেওয়া হয়নি। ভাবি, আপনি যাবেন না প্লিজ। আমাদের অনুরোধ রইল, না হলে কিছু ঘটে যাবে। বিস্ফোরিত চোখে তাকালো রিপা। তার অবাক লাগছে। সব কিছু শোনার পরেও তাকে থাকার কথা বলছে কিভাবে? মানুষ এমনও হয়। সে বুঝেছে এখানে কেঁদে কোনো লাভ নেই। সবাই ঘুরে ফিরে একতাল। চোখের জল মুছে তাচ্ছিলের হাসি ছুড়ে উঠে দাঁড়িয়ে পড়ল রিপা। এখন তো আর এক মুহূর্ত দাঁড়াতে পারবো না। আমি এক্ষুনি চলে যাব। নির্মলা বেগমের দিকে অসহায় দৃষ্টি এক পলক তাকালো ইমনের বন্ধুরা। নির্মলা বেগম সেই চাহনি এড়িয়ে স্বাভাবিকভাবে তাকালেন। যার ভাবার্থ, তোমরা দায়িত্ব নিয়েছে কিভাবে সামলাবে সেটা তোমাদের ব্যাপার। ছেলে মেয়েগুলো পরস্পর মুখের দিকে বারবার কয়েকবার চাওয়াচাই করলো। হিসেব মিলিয়ে জুথি উঠে রিপার সামনে দাঁড়িয়ে পড়ল। রিপা চমকে তাকানোর পূর্বেই তার মুখে ক্লোরোফেম স্প্রে করা হয়। জ্ঞান হারিয়ে ঢলে পড়ার সাথে সাথে একজোড়া শক্তপোক্ত হাত এসে ধরে ফেলল। দৌড়ে আসার কারণে হাঁপাচ্ছে সে। রিপার মুখের দিকে তাকিয়ে মৃদু হাসল। এরপর বাকিদের দিকে ঘুরল। হাত জোড়ার মালিক স্বয়ং শ্যামল। তাকে দূরে রাখা হয়েছিল। সিদ্ধান্ত ছিল ইমনের বন্ধুরা রিপাকে আটকাবে, আর ওর পাশে কেউ থাকবে না। শ্যামল জানতো রিপাকে আটকানো যাবে না। এই মেয়ের পুরো বায়োডাটা জানা তার। রিপাকে ধরে ফেলতেই তালি বাজালো ইমন। 2 হাতে তালি বাজাচ্ছে আর খিলখিল করে হাসছে সে। কি মজা, কি মজা! ভাইয়া বারবিডল ক্যাচ ধরেছে। ইয়াপ্পি, বারবিডল এবার আর যেতে পারবে না। ইমনের কণ্ঠ 5 বছরের বাচ্চার ন্যায় শোনাচ্ছে। নেহাত সে অসুস্থ, না হলে সবাই তার অদ্ভুত কর্মকাণ্ডে হাসত। নির্মলা বেগম ছলছল নয়নে ছেলের দিকে তাকিয়ে রইল। মায়ের বুক পড়ছে। কত হ্যান্ডসাম আর বুদ্ধিমান ছেলে ছিল তার। সব সময় গম্ভীর থাকতো, মুখে কদাচে হাসি দেখা যেত। প্রয়োজনের অতিরিক্ত কোনো কথা বলতো না। তিনি সবসময় বলতেন, ও বাপ, তুই হাসোস না কেন? একটু হাস। আজ বলতে ইচ্ছা করছে, তুই হাসিস না, যেমন থাকতি তেমন হয়ে যা। তার ছেলেকে না হাসলে বড্ড সুন্দর লাগে।
পৃথিবীতে কিছু মানুষ রয়েছে যাদের না হাসলে সুন্দর দেখায়। ইমন তেমন একজন, যাকে না হাসলে রাজপুত্রদের মতো দেখায়। না না, রাজপুত্ররাও তো হাসে। সন্ধ্যা নেমেছে, তো পড়বেই। পক্ষীকুল নীড়ে ফিরে গিয়েছে। আশেপাশের পরিবেশ নিস্তব্ধ। রুমের মধ্যে জানালার পর্দা ভেদ করে বাতাস বইছে। বিছানায় রিপা জ্ঞানহীন হয়ে পড়ে আছে। তাকে বিধ্বস্ত অবস্থায় ফেলে রাখা হয়েছে। শরীরের নাজেহাল অবস্থা। বেশ কিছু সময় বাদে আধো আধো চোখে চারপাশে তাকালো রিপা। শরীর আর মাথা যন্ত্রণা করছে। ভালো মতো চোখ মেলতেও পারছে না। মনে হচ্ছে মাথায় 10 কেজি ওজনের বস্তা ফেলে রাখা। 2 হাতে মাথা আঁকড়ে ধরে বসে এদিক ওদিক তাকালো। নিজের দিকে তাকাতেই চোখ বড় করে ফেলল। কি হয়েছে অনুমান করতে সময় লাগলো না। ঘৃণায় চোখ বন্ধ করে ফেলল। চোখের কোণ গড়িয়ে এক ফোঁটা অশ্রু গড়ালো। এভাবে কিছুক্ষণ থাকার মাঝেই দরজা ঠেলে প্রবেশ করলো নুহা। নুহা সম্পর্কে রিপার ভাবি। তার হাতে কিছু খাবার রয়েছে। তাকে দেখেই ঘৃণায় মুখ ফিরিয়ে নিল রিপা। মানুষ এত নির্লজ্জ বেহায়া হয় তা নুহাকে না দেখলে রিপাও জানত না। ভাবি, আপনাকে এগুলো খেয়ে নিতে বলেছে। রিপা শক্ত গলায় বলল, এগুলো নিয়ে যান। খাবারের উপর রাগ করতে নেই। আপনার শরীর খারাপ করবে তো ভাবি, খেয়ে নিন। রিপা উচ্চস্বরে বলল, আমার শরীর খারাপ করলে তুই তোর শরীরের জ্বালা মিটিয়ে নেওয়া বন্ধ করবি? ছি ভাবি, আপনি আমার সাথে মুখ খারাপ করে কথা বলছেন কেন? ন্যাকামি। তোর ন্যাকামি দেখে আমি আমি না, আমার কাপুরুষ স্বামী গলবে। তখন লজ্জা করে না যখন পরপুরুষের কাছে যাস? এখন লজ্জা লাগছে? কেমন মানুষ তুই? স্বামী অসুস্থ বলে অন্যের স্বামীর কাছে যাস, আবার আসে ছি বলে নাক ছিটকাতে। দেখুন ভাবি, আপনি এবার বেশি করছেন। না জেনে আমাকে যা নয় তাই বলছেন। নুহার অগ্নিশর্মা রূপে কোনো রূপ পরিবর্তন দেখা দিল না রিপার মধ্যে। সে তার ছেলের হাসি ছুঁড়ে দিল। নুহা অপমানিত বোধ করলো। খাবার প্লেটটা ধীরাম করে ওর সামনে রাখলো। প্লেট রাখার সাথে ঝনঝন আওয়াজ হলো। যার রেশ ধরে ঘরে আসলো শ্যামল। নুহা যা শোনাতে চেয়েছিল তা আর শোনানো হলো না। রিপা বিছানার চাদর টেনে শরীরে জড়িয়ে নিল। শ্যামলকে দেখতেই তার ঘেন্না লাগছে। শরীর কেমন ঘিন ঘিন করছে। কি হয়েছে? রিপা হুট করে চাদর সহ দাঁড়িয়ে গেল। রাগান্বিত স্বরে বলল, আমাকে অজ্ঞান করে এখানে আটকে রাখার কারণ কি? আর আমার সাথে কি করেছেন আপনারা? আমার মা বাবা কই? রিপা ভীষণ বুদ্ধিমতী মেয়ে। ক্লোরোফর্ম তার নাকের নিকট নিয়ে আসতেই সে চিনে ফেলেছিল। ল্যাবরেটরিতে বহুবার এটা নিয়ে কাজ করেছিল সে ধরে নিয়েছে তাকে অজ্ঞান করে আটকে উল্টোপাল্টা কিছু করা হয়েছে তার সাথে। শ্যামল বাম ভ্রু উঁচিয়ে ঠোঁটে কুৎসিত হাসি ফুটিয়ে বলল, বাহ, বেশ বুদ্ধি তো। কি করেছি সেটা তো বুঝেছ, তারপরে প্রশ্ন করছো কেন? বুঝেছি। আমার মুখ থেকে শুনতে চাও? আচ্ছা বলছি। একদম বাজে বকবেন না। আপনি কাপুরুষ জানতাম, এতটা কাপুরুষ ভাবিনি। আমার ঘুমের ঘোরে সুযোগ নিয়েছেন। আপনার পুরুষত্বের আন্দাজ হয়ে গিয়েছে। খুব ভালো করেই জানতেন আমি সজ্ঞানে থাকলে আমার সাথে কিছুই করতে পারবেন না। যাই হোক, বলে রাখি, যদি বলেন এ কথা বলে আমাকে ব্ল্যাকমেল করে আটকে রাখবেন, তাহলে বলি এটা আপনার ভুল ধারণা। আমি এসবের পরোয়া করি না। আপনাদের গোমর ফাঁস করেই ছাড়বো, সাথে এখান থেকেও বের হব। শ্যামল চোখ বন্ধ করে রেখেছে। রিপার শরীর জ্বালানো কথা কানে পৌঁছাতেই শরীরের লোম দাঁড়িয়ে গিয়েছে। শ্বাস প্রশ্বাস গভীরভাবে টানছে আর ছাড়ছে। রাগে লাল হয়ে যাচ্ছে সে। কেউ তাকে এমন কথা বলার সুযোগ পায়নি কখনো, অথচ এই মেয়ে তাকে যা নয় তাই বলছে। রাগটুকু যথাসম্ভব হজম করে থমথমে গলায় বলল, বেশি তেজ ভালো না, উল্টো বেগ সামলাতে পারবে তো? চুপচাপ খাবারটুকু খেয়ে নাও। খাবো না আপনার খাবার, বলে প্লেট ছুঁড়ে ভেঙে দিল রিপা। নুহা তার দিকে এগিয়ে যেতেই শ্যামল তাকে থামিয়ে দিল। শান্ত চোখে রিপার দিকে এক পলক তাকিয়ে নুহাকে যেতে বলল। নুহা যেতে চাইল না, ঠায় দাঁড়িয়ে রইল। কিন্তু শ্যামলের চোখের দিকে তাকাতেই দ্বিতীয়বার ওহ বলার সাহস করল না। চুপচাপ বেরিয়ে গেল। শ্যামল নিচু হয়ে সবটুকু খাবার তুলে নিল। একটুও ছিটে ফোঁটা রাখলো না। সব নিয়ে জানালা দিয়ে ফেলে দিল।
রিপার একদম কাছাকাছি যেয়ে শান্ত স্বরে বলল, এখন থেকে আগামী 24 ঘন্টা কোনো খাবার পাবি না। এটা তোর তেজির সামান্য প্রতিক্রিয়া দেখলাম। রিপা মুখ ফিরিয়ে নিল। শ্যামল নিজ শব্দে বেরিয়ে গেল। যেতে যেতে ভালো করে দরজা আটকিয়ে গেল। রিপাকে আরও কঠিন শাস্তি দেওয়া উচিত ছিল। তাকে যা বলেছে এসবের কাছে শাস্তিটা পিঁপড়ার সমান। সে ভালো ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু রিপার নোংরা ভাষা তা করতে দিল না তাকে। তিক্ত মেজাজে বেরোতেই ডাইনিং রুমে মায়ের মুখোমুখি হতে হলো। নির্মলা বেগম পানে চুন লাগাচ্ছিলেন। শ্যামলকে দেখে তড়িঘড়ি পান মুখে দিতে দিতে বললেন, হ্যাঁ রে, কি হয়েছে? ঝামেলা করে নাই তো? ইমনের বন্ধুদের একবার আসতে বলবি নাকি? কোনো দরকার নেই। প্রতি কথায় ওদের কেন ডাকতে হবে? তাহলে আমার কি দরকার? আচ্ছা, রেগে যাচ্ছিস কেন? মেয়ের বাপ বারবার ফোন দিয়ে জ্বালাইতেছে, বলতেছে ফিরা না কইরা বিয়ের পরের দিন হানিমুনে গেছে কেন? আরেকদিন পরে গেলে কি হতো? একবার তার সাথে কথা বলিয়ে দিতে। আমি ও কথা বলে বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়ে গিয়েছি। তাই বলছিলাম, একবার কোনো রকম যদি ওরে দিয়ে কথা বলাতে পারস তাহলে টেনশন থাকবে না। আমি ক্লান্ত মিথ্যা বলতে বলতে। শ্যামল কথা বলল না। ঠান্ডা মাথায় চিন্তা করতে লাগলো। তার ধ্যান ভেঙে গেল কাচের জিনিস ভেঙে যাওয়ার চুরমান শব্দে। মায়ের পেছন পেছন সেও দৌড়ে দেখল ইমন ফুলদানি ভেঙে ফেলেছে। তার সামনে খাবারের প্লেট নিয়ে ঘুরছে নুহা। খাবে না সে জিদ ধরেছে। শ্যামল ধমকে স্বরে বলল, খাবে না কেন? খাবারে কি হয়েছে? খাবার তোমার কোন পাকা ধানে মই দিয়েছে? চেনো না আমাকে, বুঝেছ? 10 দিনও খাবার দিব না। ইমন তার ধমকের পাত্তা দিল না, উল্টো আরও অস্বাভাবিক হয়ে উঠল। আরও একটা ফুলদানি ভেঙে ফেলল। খাবো না, বারবি ডল ছাড়া খাবো না, বারবি ডলের সাথে খাবো। শ্যামল রেগে গেল। তার দিকে তেড়ে যেতেই নির্মলা বেগম থামিয়ে দিলেন। অগত্যা রাগ দেখিয়ে ইমনের খাবারগুলো কেড়ে নিয়ে ফেলে দিল। ওকে খাবার দিবে না সে। দেখবে কি করে আজ না খেয়ে থাকে। তেজ দেখাচ্ছে তার সাথে, সেও দেখবে। তাকে খাবার না দেওয়ার কঠিন ফরমায়েশ দিয়ে হন হন করে বেরিয়ে গেল। রক্তিম চোখে তার যাওয়ার দিকে তাকিয়ে রইল ইমন। নির্মলা বেগম বুঝে গিয়েছেন তার ছেলে রেগে গিয়েছে, এখন নিশ্চয়ই ভাঙচুর করবে। তিনি নুহাকে ইশারায় নিয়ে আসতে বলে ছেলেকে এ কথা সে কথা বলো মনোযোগ ভ্রষ্ট করতে চাইলেন। ইমন চোখের পলক ফেলছে না। ইতিমধ্যে চোখে পানি জমে গিয়েছে। রাগে কথা বের হচ্ছে না মুখ দিয়ে। মাকে ঝাটকা মেরে সরিয়ে কাচের কাঠ ঠাস করে মেঝেতে ফেলল। দ্বিতীয়বার অন্য কিছু ফেলার পূর্বেই মিউ মিউ আজ করে ডাকতে ডাকতে রুমে প্রবেশ করলো বারবিডল। বারবিডল বিড়ালের নাম। এ বিড়াল ছাড়া থাকতে পারে না ইমন। এর বিশেষ কারণ রয়েছে। বিড়ালটি ইমন ভক্ত। ইমনের যেমন বিড়ালের প্রতি টান, ঠিক তার উল্টো শ্যামল। বিড়ালে তার অ্যালার্জি। বিড়াল তার আশেপাশে গেলেই সে অনবরত হাঁচি দিতে থাকে। আর এই বিড়ালটি তার চরম শত্রু। এর আগেও একবার ওকে মেরে ফেলার জন্য বের করে পাঠিয়ে দিয়েছিল। তখন বারবিডলকে না পেয়ে অসুস্থ হয়ে পড়েছিল ইমন। কোনো ধরনের ঔষধ নিতে চায়নি, কোনো কিছুতেই শান্ত থাকতো না। তারপর উল্টো মুখে সে বিড়ালের খোঁজে গিয়েছিল শ্যামল। ভাগ্যবশত বিড়ালটি জীবিত ছিল। আর এই বিড়ালের সাথে বোধহয় শ্যামলের শত্রুতা রয়েছে, কারণ বিড়ালটি তার একদম কাছে ঘেঁষে না। তাকে স্পর্শ করতে আসলেই আঁচড় দিতে যায়। আজও তাকে আঁচড় দিতে চেষ্টা করছিল। সেজন্যই ওকে স্টোর রুমে আটকে রাখা হয়েছিল। খাবার প্লেট আর বিড়ালটিকে রেখে বেরিয়ে যায় নুহা, কারণ এখন তাকে শ্যামলকে সামলাতে হবে। কোনো মতে শ্যামলকে জানতে দেওয়া যাবে না তার আদেশ অমান্য করা হয়েছে। নির্মলা বেগম প্লেট হাতে নিলেন খাইয়ে দেওয়ার জন্য। তখনই তাকে সাফ করে না করে দেয় ইমন। সঙ্গে এও বলে দেয় যে নির্মলা বেগম থাকলে সে খাবে না। অনেকবার চেষ্টা করে ক্ষান্ত হয়ে চলে গেলেন তিনি। নির্মলা চলে যেতেই প্লেট দিয়ে চুপি চুপি পা ফেলে বেরিয়ে যায় ইমন। উদ্দেশ্য রিপাকে যেখানে আটক রাখা হয়েছে সেখানে যাওয়ার। বিনা আওয়াজে খুবই সন্তর্পণে দরজা ধীরে ধীরে খুলে ফেলল সে। চুপি চুপি রুমে ঢুকে দরজা ফিরিয়ে দিল। তার পেছন পেছন বারবিডলও প্রবেশ করেছে। রিপা ওয়ালে হেলান দিয়ে কাঁদছে। সারাদিন না খেয়ে থাকার ফলস্বরূপ শরীরটা নেতিয়ে পড়েছে। তার মাথায় এক প্রশ্ন চলছে, তাকে এভাবে আটকে রাখার কারণ কি? তখনই কক্ষে অন্য কারো উপস্থিতি টের পেয়ে চোখ তুলে তাকালো সে। মুহূর্তে রুমে অচেনা পুরুষকে দেখে নড়বড়ে হয়ে যায়।
হাতে প্লেট নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে ইমন। রিপা বলল, আপনি আপনি এখানে কেন এসেছেন? আমি বলছি না খাবো না। তার কথা বারবার জড়িয়ে যাচ্ছে, শরীরে বেশ জোর নেই। ইমন তার পাশ ঘেঁষে বসে মলিন মুখে বলল, তুমি কাঁদছো কেন? তোমাকে মেরেছে না? আমাকেও মারে। ভাইয়া না ডাকলে? তুমি ভাইয়া বলে দাওনি কেন? তাহলে তো আর এত মারতো না। থাক, কেঁদো না। রিপা যা বলতে উদ্ধত হয়েছিল তা আর বলল না, নিজেকে যথাসম্ভব শান্ত করতে লাগলো। এ ছেলে তো পাগল, অযথা ওর উপর না আবার রাগ দেখিয়ে দেয়। রিপার একটা স্বভাব রয়েছে যে নিজের রাগ কখনো অন্যের উপর দেখায় না, যার রাগ তার সাথেই মেটায়। আচ্ছা আর কেঁদো না, আমি বকে দেব, এখন খেয়ে নাও। আমি খাবো না। কেন? কারণ আমার খাওয়া শেষ। মিথ্যা কথা, তুমি খাওনি। আমি দেখেছি ভাইয়া তোমার খাবার ফেলে ফেলে দিয়ে তোমাকে এখানে আটকে রেখেছে। তুমি না খেলে আমি খেয়ে নিব। মনে রেখো, পরে কিন্তু আর পাবে না। ভাইয়া চলে আসবে। রিপা নিরুত্তর রইল। ইমন করুণ সুরে বলল, তাড়াতাড়ি খেয়ে নাও, ভাইয়া চলে আসবে। আর এসে আমাকে দেখলে আমাকে তো মারবে, সাথে তোমাকেও মারবে। তোমার ভাই তোমাকে মারে? হ্যাঁ মারে। ভাইয়া খুব পচা, জানো। আমাকে না মাঝে মাঝে অন্ধকার ঘরে নিয়ে তেলাপোকা আর ইঁদুরের সাথে আটকে রাখে। বলতে বলতে ইমনের চোখ ছলছল করে ওঠে। বিড়ালটি মেয়ে মোড় ডেকে ইমনের পেছন থেকে বেরিয়ে আসলো। ইমনের গা ঘেঁষে সান্ত্বনা দিতে লাগলো, যেন সে বুঝেছে তার মালিক কষ্ট পাচ্ছে। এই অবলা প্রাণীগুলো খুবই প্রাণ প্রভুভক্ত, তাদের একটু আদর দিলেই অন্ধভক্ত হয়ে ওঠে। রিপা ফেল ফেল চোখে বিড়ালের দিকে তাকালো। এই বিড়ালকে সে দেখেছিল, একদল লোক ওকে মেরে ফেলার চেষ্টা করছিল। ঠিক তখনই সে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। এত সুন্দর বিড়াল দেখে ও তাদের মারতে দেয়নি, কাঠখড় পোড়ার মতন অনুরোধ করে বাঁচিয়ে দিয়েছিল। ভাগ্যের পরিহাসে দ্বিতীয়বার দেখা হয়ে গিয়েছিল। এই স্থানটি ছিল শপিং মলের সিঁড়ি লিফট। বিড়ালটি সিঁড়িতেই হুট করে দৌড়ে চলে এসেছিল, এসেই বিপাকে পড়েছিল। সিঁড়ি নিচে নামার সাথে সেও লাফালাফি করছিল। তখন সে ওকে আবারও বাঁচিয়েছিল। সে অবাক হয়ে হাত বাড়িয়ে বিড়ালকে ছুঁয়ে দিল। ইমনকে অবাকের সুরে প্রশ্ন করল, এই বিড়ালকে কই পেয়েছেন? ইমন অভিমানের সুরে বলল, ওকে বিড়াল বলবে না, ও আমার বারবি ডল। রিপা ভ্রুজোড়া কিঞ্চিত কুঁচকে নিল। কি বলল? বারবি ডল? এটা তো মেয়ে মেয়ে লাগছে। বিড়ালের নাম তো হয় মিনি পুষি ক্যাটি। সে কপালে ভাঁজ ফেলে বলল, বারবি ডল? এটা আবার কেমন নাম? খুব সুন্দর, তাই না? জানো, এটা আমি রাখিনি। তার কথার মাঝখানেই রিপা থামিয়ে দিল। বিড়াল নিয়ে সে কথা বলে সময় নষ্ট করতে চায় না, তার এখন জরুরি কথা জানার আছে। রিপা একটু খাবার মুখে তুলে বলল, তোমাকে আর কেউ মারে? তোমার বউ, বোন, মা, ওনারা? না, আমাকে আর কেউ মারতে পারে না। নুহা তো আমাকে দেখলে ভয় পায়। শিলাপও সারাদিন ফোন কানে নিয়ে থাকে, আর আম্মা সারাক্ষণ আমাকে আদর করে, মারে না। কিন্তু বউকে? আমাদের ঘরে তো আর কেউ নেই। ও আচ্ছা, তাহলে আমার ভুল হয়েছে। তা নুহা তোমাদের কে হয়? কৌতূহল নিয়ে প্রশ্ন করে রিপা। তার ধারণা কিছু গন্ডগোল আছে। ইমনের বোকা বোকা কথায় সে বেশ কিছুই জানতে পারছে। ওকে ওর মতোই হ্যান্ডেল করতে হবে। এমন খুশিতে গদগদ হয়ে বলল, নুহা নেহা খালামণির আম্মু। আমাদের যে নেহামণি আছে না, ওনার। জানো, নেহা খালামণি এত বড় হয়েও নুহাকে আম্মু ডাকে। হি হি, কি লজ্জা! বলেই খিলখিল করে হাসলো ইমন। রিপা বুঝে ফেললো নুহা তাদের হয়তো খালাতো বোন। রিপা তার কথার ফুলঝুরি চালু রাখলো। কথায় কথায় জেনে ফেললো প্রতি রাতে নুহা আর শ্যামলা একসাথে থাকে। এটুকু শুনতে তার গা ঘিন ঘিন করে উঠল। সে যা দেখেছে তার কিছুই ভুল নয়। তাদের কথার মধ্যেই রুমে এসে উপস্থিত হল নির্মলা বেগম। ইমন আর রিপাকে একসাথে দেখে সে থতমত খেয়ে যান। কঠিন আদেশের সুরে ছেলেকে শাসিয়ে বলেন, তুই এখানে এসেছিস কেন? তোকে না নিষেধ করে দিয়েছিলাম? ইমন ভয়ে আড়ষ্ট হয়ে গেল। রিপা তাচ্ছিল্যের সুরে বলল, কেন? আমি সব জেনে যাব বলে? এই মেয়ে, তুমি বেশি কথা বলো। এখনো কিছুই বলিনি। বলেছি কই? আর আমাকে এখানে আটকে রাখার কারণ কি? কেন আটকে রেখেছেন? আমি যেতে চাই, যেতে দিন।
আপনার ছেলের পরকীয়া সকল ডিটেলস জানা হয়ে গিয়েছে আমার। এই এই মেয়ে, কি পরকীয়া লাগিয়ে রেখেছ? আমি ওর বউ, স্বামী স্ত্রীর কিসের পরকীয়া? একটা থাপ্পড় দিব। কথাটা বলে চেঁচিয়ে ভিতরে আসলো নুহা। রাগে ঠোঁট কাঁপছে। তখন শ্যামলের ভয়ে কিছু বলতে পারেনি। এখন সব ঝাল মিটিয়ে নেবে। কৌশলে শ্যামলকে ঘুমের ওষুধ খাইয়ে এসেছে সে। রিপা বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল। নুহার কণ্ঠে তেজ শোনা যাচ্ছে। তার আওয়াজ বলে দিচ্ছে সে যা বলছে তার সব ঠিক। বোতলের মতো রিপা প্রশ্ন করল, তাহলে আমি কে? নির্মলা বেগম নির্লিপ্ত গলায় বলল, তুমিও তার ভাবি, অর্থাৎ ইমনের বউ। মানে কি বলছেন? ক্লিয়ারলি বলেন। ফুপু, আমার কথার অর্থ হলো তোমাকে ইমনের সাথে বিয়ে দেওয়া হয়েছে। এখন কারণ নিশ্চয়ই জানতে চাইবে। তার জন্য বলে রাখি, তোমার বাবা ইমনের সাথে তোমাকে বিয়ে দেবে না, তাই এ চাল চেলেছি আমরা। যাই হোক শোনো, ভালো কথা মনে পড়েছে। এখন ফটাফট তোমার বাবাকে ফোন দিয়ে বলো তুমি ঠিক আছো, কদিন যেন তিনি তোমাকে ডিস্টার্ব না করে। না বলতে চাইলে কোনো সমস্যা নেই, তোমার সুন্দর শরীরের সুন্দর ভিডিও সবার কাছে পৌঁছে দেব। নোহার কথা শুনে রিপা তবদা খেয়ে যায়। মাথায় যেন বাজ ভেঙে পড়ছে। মুখ বিশাল বড় হা করে তাকিয়ে রইল তাদের দিকে। সবটুকু হজম করা তার জন্য কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। ধাক্কাগুলোর বেগের গতি খুবই ভারী পড়লো তার উপর। নিজেকে কেমন আওলা ঝাওলা লাগছে। পলকহীন চোখে কয়েক সেকেন্ড স্তব্ধ রইল। খুবই শান্ত স্বরে সে বলল, বিয়ের সময় কাগজপত্রের নামগুলো আমি পড়েছি এবং বর কে ছিল সেটাও দেখেছি। অকপটে জবাব দেয়, ওসব কিছুই সাজানো ছিল সবাইকে দেখানোর জন্য। রিপা এক দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে রইল। নোহা এবার গলার সুর খানিকটা মিইয়ে বলল, দেখো, যা হয়েছে হয়েছে, তুমি সব মেনে নাও, ধরে নাও এসব তোমার কপালে ছিল। তাছাড়া তোমার বাবা খুব অসুস্থ, তুমি নিশ্চয়ই জানো। তোমার সাথে এমন কিছু ঘটেছে জানলে ওনার কি হতে পারে? রিপা জড়বস্তুর ন্যায় ওর দিকে তাকিয়ে রইল। রিপার দৃষ্টিপাত দেখে নোহা কণ্ঠে আরো খানিকটা মধু মাখল। রিপার বাহুতে আদরের সুরে হাত বুলিয়ে বলল, আমার তোমার জন্য খুব খারাপ লাগছে, কিন্তু কি করব বলো, আমিও নিরুপায়। ইমন ভাই তোমাকেই পছন্দ করেছিলেন, তোমাকেই বারবি ডল মানে। তাছাড়া উনি তো সুস্থ হয়ে যাবেন, ওনার ট্রিটমেন্ট চলছে, আর উনি সুস্থ হয়ে গেলে ওনার চাকরি আবারও ফেরত পাবে। তাহলে তো তোমার লাইফ পুরো সেটেল। এর জন্য শুধুই তোমার খানিকটা ধৈর্য দরকার। তুমি বুদ্ধিমতী, আমার থেকেও তোমার বেশি জ্ঞান, তাই সিদ্ধান্ত তোমার হাতে ছেড়ে দিলাম। রিপা এবারও কোনো পরিবর্তন দেখল না। সে শুধু তাকিয়ে রয়েছে। নির্মলা বেগম খাবারের প্লেট নিয়ে এসে রিপার মুখের সামনে ধরে বললেন, ছেলেটা আমার প্রাণ রে মা, তার অসুস্থতা আমাকে স্বার্থপর বানিয়ে দিয়েছিল, তাই তোমার দিকটা দেখতে পাইনি, স্বার্থপর মা হয়ে গিয়েছিলাম। তোমার কাছে অনুরোধ, আমাকে ক্ষমা করে সব মেনে নাও, বিনিময়ে যা চাও তাই দেব। রিপা খাবারটুকু মুখে নিল, কোনো রকম নাড়াচাড়া না করে ধীরে ধীরে গিলে ফেলল। নির্মলা বেগম তাকে খাবার খাওয়াতে লাগল। ধীরে ধীরে তার অনুরোধ বাড়ছিল, বই কি কম ছিল না। রিপা চুপচাপ সব হজম করছে। রিপার নীরবতায় দুজনে পলকে বদলে তার সামনে অনুরোধের হাত পেতে রইলেন। সে যা চাইবে তারা তাই করবে, এ কথাও বললেন। রিপা তাকিয়ে দেখল, ইমন খেলতে খেলতে ওখানে ঘুমিয়ে পড়েছে। সে এখন গোলক ধাঁধায় আটকে গেছে। নোহা আলমারি থেকে ভালো এক সেট সুতি জামা নিয়ে এসে তাকে ফ্রেশ হয়ে নিতে বলল। রিপা কোনো রকম রিয়েক্ট না করে ফ্রেশ হয়ে নিল। সে বের হয়ে দেখল দুজনেই বসে আঙুল কচলাচ্ছেন। তারা টেনশনে রয়েছে, তা বুঝতে বেগ পেতে হলো না রিপার। বেশ কিছুক্ষণ মৌনতা পালন করলো সে। ঘড়ির দিকে এক পলক তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে তাদের উদ্দেশ্যে বলল, আমি কিছুক্ষণ বিশ্রাম নিতে চাই। নির্মলা বেগম এবং নুহা সম্মতি জানিয়ে উঠে পড়ল। দুজনের ভেতর কিছুটা হালকা রয়েছে। তারপর যে যার রুমে চলে গেল ঘুমোতে। নুহা যাওয়ার পূর্বে শ্যামলের রুমে একবার ওকে দিয়ে গেল। ঘণ্টাখানেক পেরোতে ঘুম ভেঙে যায় শ্যামলের। হকচকিয়ে উঠে দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখল 12:30। মাথায় হাত দিয়ে কিছুক্ষণ ঝিমুতেই মনে পড়ে গেল রিপার কথা। তাকে তো সে খাবার না দিয়ে আটকে রেখেছে। দ্রুত নাকে মুখে উঠে রান্নাঘর থেকে একটা শুকনো রুটি নিয়ে নিল, সাথে একটা ডিম ভেজে নিল। প্লেট নিয়ে হড়বড়িয়ে দরজা খুলে প্রবেশ করলো সে।
সাথে সাথে ঘুম ভেঙে যায় রিপার। রিপার ঘুম খুবই পাতলা, হালকা আওয়াজ শুনলেও তার ঘুম ভেঙে যায়। রিপা চোখ বন্ধ করে দেখতে চাইলো শ্যামল কি করে। হাতে নাতে শ্যামলের উদ্দেশ্য ধরার জন্য নিজেকে প্রস্তুত করে নিয়েছে রিপা। শ্যামল এসে তাকে ডাকতে লাগলো, তবে যথেষ্ট দূরত্ব বজায় রেখে। রিপা নড়ল না, মনে মনে ভেবে নিল তাকে ঘুমে ভেবর দেখে কি করে সেটা দেখবে। কিন্তু শ্যামল আশানুরূপ কিছুই করল না। তাকে ডেকে কোনো সাড়া না পেয়ে চলেই গেল। রিপা চোখ খুলে অবাক হয়ে তাকালো। কয়েক সেকেন্ড বাদে আবারও তাকে ফিরে আসতে দেখে চোখ দুটো পুন পুন বুঝে নিল সে। শ্যামল পানির গ্লাস নিয়ে এসেছে। বাম হাতে গ্লাস নিয়ে ডান হাতের আঙুল দিয়ে পানি নিয়ে তার মুখের উপর ছিটা দিল। রিপার মুখমণ্ডল তার অজান্তে কুঁচকে ফেলল। ঘুমের ভান বেশিক্ষণ করতে পারল না। চোখ মুখ কুচকাতে দেখে শ্যামল আবারও পানি ছিটালো। রিপা এবার চোখ মেলে স্বাভাবিকভাবে তাকানো দেখে শ্যামল খাবার প্লেট এগিয়ে বলল, খেয়ে নাও, প্রথমবার বলে মাফ করে দিয়েছি, এরপর হলে আর কখনো মাফ হবে না। রিপা চুপচাপ তাকিয়ে রইল। শ্যামল তাকে নেওয়ার জন্য আরেকবার বলল, কিন্তু কোনোরূপ সাড়া পেল না। তৃতীয়বার বেশ ঝাঁঝালো গলায় বলতেই সে প্লেট হাতে নিল। ডিমের কুসুম কাঁচা দেখে বলল, আমি কুসুম কাঁচা খাই না। শ্যামল চোখ বন্ধ করে কপালে ভাঁজ ফেলল। কণ্ঠে দ্বিধাবোধ ফুটিয়ে বলল, আমি কুসুম কাঁচা খাই, সেজন্য ভুলে ভুলে আপনার জন্য নিয়ে এসেছি। আপনি সম্বোধন শুনে রিপা খানিক সময় স্তব্ধ রইল। শ্যামল তাকে তুমি এবং তুই সম্বোধন করেছিল, এখন স্বাভাবিক অবস্থায় আপনি বলছে, অর্থাৎ নুহার কথা বলা কথাগুলো সত্য। সে শ্যামলের ভাবি, নুহা তার ভাবি নয়। খাবার নিয়ে যাবার সময় শ্যামল তাকে বলল, মেয়ে মানুষ, দরজা লাগিয়ে ঘুমাবেন। রিপা হুট করে কেঁদে ফেলল। হু হু করে কান্নার আওয়াজ শুনে শ্যামল দাঁড়িয়ে পড়ল। রিপার চোখের পানি স্রোতের মতো গাল বেয়ে গড়িয়ে পড়ছে, একবারও থামছে না। কাঁদতে কাঁদতে সে বলে উঠল, দরজা লাগিয়ে কি হবে, আমার সাথে যা হবার তা হয়েই গিয়েছে। কথাটা শেষ করে খানিকটা দম নিল, কঠিন গলায় বলল, আমার জীবন কেন এমন করলেন, আমার কি দোষ ছিল, আমি কেন, জানতে চাই আমি, কোন দোষে আমার সাথে এমন প্রতারণা করেছেন। শ্যামল নিশ্চুপ রইল। রিপা তেজি কণ্ঠে প্রশ্ন করল, জবাব দেন, কেন প্রতারণা করেছে, কেন একটা প্রতিবন্ধীর সাথে আমাকে বিয়ে দিয়েছে। খানিকটা দম নিয়ে নাক টেনে টেনে আবারও বলল, আমার বিয়ে তো আপনার ভাইয়ের সাথে ঠিক হয়নি, হয়েছিল আপনার সাথে। নিজের বউকে ভাবি পরিচয় করিয়ে দেওয়ার সময় একটুও লজ্জা করেনি। বিবাহিত হয়ে অবিবাহিত পরিচয় দিয়ে অন্য ছেলের সাথে আমাকে ঠকিয়ে বিয়ে দিতে লজ্জা লাগেনি। আমাকে অচেতন করে ভিডিও করতে হাত কাঁপেনি। আমার সাথে কি আপনার কোনো শত্রুতা ছিল যে আপনি এমন করছেন? আরে আমি তো আপনাকে চিনিই না, তাহলে কেন এমন করছে বলুন, চুপ থাকবেন না। কথা বলতে বলতে নিচে হাঁটু গেড়ে বসে পড়ল সে। শ্যামল চোখ মুখে বিস্ময় ফুটিয়ে বলল, এসব কে বলেছে? রিপা শক্ত গলায় বলল, সব জেনে গেছি আমি, ওনারা আমাকে সব বলে দিয়েছে। শ্যামল নিরুত্তর রইল। রিপা নিজেকে শক্ত করে উঠে পড়ল। বিছানার পাশ থেকে ছুরি বের করে শ্যামলের সামনে নিয়ে আসলো। এই ছুরিটা রুমেই পেয়েছিল সে, তখনই লুকিয়ে রেখেছে, সাথে মাথায় ফোন দিয়ে উঠেছে। আপনারা সবাই যে জাল বুনেছেন তার জন্য সমবেদনা। আমি এখানে কখনো এসব মেনে নেব না, তার থেকে বরং মৃত্যুকে গ্রহণ করে নিব। মনে রাখবে, মরলে একা মরবো না, আপনার পুরো পরিবারকে সম্পূর্ণ ফাঁসিয়ে সারা জীবন জেলের ভাত খাওয়ানোর পূর্ণ ব্যবস্থা করে যাব। আমার মতো দ্বিতীয় কারো সাথে কিছু করার ছিটে ফোটাও সুযোগ রাখবো না। এমনিতেই আমার যে শরীর পরপুরুষ ছুঁয়েছে, সে শরীর আমি রাখবো না, শেষ করে দেব সব সাথে আপনাদেরও। পাগলামি করবেন না, ছুরিটা ফেলে দেন, আমার কথা শুনুন, আমি সব বলছি। আপনি এমন কিছু করবেন না। এই শরীরে এখন শুধু রক্ত পানি আছে, কোনো প্রাণ নেই। আমি তো মরেই গিয়েছি যখন জানলাম পরপুরুষ ছুঁয়েছে। শ্যামল রিপাকে বোঝাচ্ছে উল্টোপাল্টা কিছু না করতে, সে যা চাইবে তাই করবেও। কিন্তু রিপা শুনতে চাইছে না। কথা বলতে বলতে রিপার একদম কাছে এসে খপ করে ওর হাত থেকে ছুরিটা নিয়ে নিল সে। অন্য হাত ওর গালের সামনে এনে থামিয়ে নিল। হাত নামিয়ে ফেলে, চোখ বন্ধ করে দাঁত চেপে বলল, প্রথমত আমি কোনো পরপুরুষ নই, তোমার স্বামী। দ্বিতীয়ত তোমাকে কিছুই করিনি,
এমনকি একবারও স্পর্শ করিনি। তোমাকে অমন এলোমেলো নুহা করেছিল শুধুমাত্র ভয় দেখাতে, দমিয়ে রাখার জন্যই ওই মিথ্যা বলা হয়েছিল। কোনো কিছুই হয়নি তোমার সাথে, বুঝেছো তুমি? মাঝরাত, চারিপাশ ঘুটঘুটে অন্ধকার হবার কথা, অথচ বাহিরে এতই আলোকিত যে রাস্তার ওপরের ছোট ছোট পাথরের রঙও স্পষ্ট দেখা যাচ্ছে। কারণ বাহিরে ল্যাম্পপোস্ট চলছে, পাশাপাশি বাসাবাড়ির বাহিরের বাতিগুলোও জ্বলছে। শহরের মানুষের একটা নিয়ম রয়েছে, তারা কারণবিহীন রাত দিন আলো জ্বালিয়ে রাখে। শহরে থাকতে হলে বোধহয় এমন নিয়ম মানতে হবে। তাদের অতি টাকা পয়সা আছে, তাই এটার মাঝে মধ্যেই বোঝানো হয়। না হলে খামোখা কেন এতগুলো লাইট জ্বালিয়ে বিদ্যুৎ বিল বাড়াবে? রিপা শ্বশুর বাড়ির বাহিরে উঁচু ওয়ালের বাহিরে বেশ কয়েকটা লাইট জ্বালানো, সেসবের আবার নানা বাহার। রিপার মনে হলো এসব অযথাই অপচয়। সে হলে কখনোই এতগুলো লাইট লাগাতে আর জ্বালাতে দিত না। সে মধ্যবিত্ত পরিবারের মেয়ে, তার বাবা খুবই হিসেবি। সেও হয়েছে তার বাবার মতো। তার বেডরুমে দুটো লাইট প্রয়োজন, তবুও সে একটি লাইটই রেখেছে। পড়ার সময় সে বিছানার পাশে এসে লাইটের নিচে পড়ালেখা করে যায়, তবুও বাবাকে বলে দুটো লাইট লাগায় না। অথচ এখানে একটার স্থানে তিনটা। রিপা জানালার পাশে দাঁড়িয়ে বেশ মনোযোগ দিয়ে এসব ভাবছে, অথচ তার এখন ভাবা উচিত। শ্যামলের বলা কথা নেই, কিন্তু সে ভাবছে না। সে যে বিষয় সে জানবে সেসব নিয়ে আগে ভেবে উল্টাপাল্টা কিছু মনে নিয়ে টেনশন করতে চায় না। বলতে গেলে সে পারে না। রিপার এটা অদ্ভুত এক অভ্যাস। এই যেমন ফিজিক্স পরীক্ষার দিন তার ফিজিক্স পড়তে ইচ্ছা করে না, সে তখন বায়োলজি পড়ে। যেটা হবে সেটা নিয়ে এত টেনশন করার কি দরকার? হলেই তো দেখবে। শ্যামল সিগারেট খাচ্ছে খুব দ্রুত, অথচ এত সময় অর্ধেকও শেষ করতে পারেনি। রিপার সামনে সিগারেট খাওয়া যাবে না, রিপা সিগারেটের গন্ধ নিতে পারে না, এজন্য বারান্দায় দাঁড়িয়ে সিগারেট টানছে। রিপা অবশ্য এতে আপত্তি করেনি। সে আপত্তি করেছিল যখন তাকে বলেছিল ওখানে রিপার সামনে বসে সে খেতে পারবে কিনা। শ্যামল আশ্চর্য ভঙ্গিমায় সিগারেটের দিকে তাকালো। সে এখনও শেষ করতে পারছে না কেন? সচরাচর সিগারেট খায় না সে, মাঝে মাঝে খুব টেনশন হলে এক আধটা খায়। রুমের ভেতর থেকে চিকন কণ্ঠে রিপার আওয়াজ আসলো, মিস্টার শ্যামল, আপনার কি এখনও খাওয়া শেষ হয়নি? শ্যামল অর্ধ খাওয়া সিগারেটটা ছুঁড়ে ফেলে দিল। ক্ষীণস্বরে জবাব দিল, আসছি। বড় বড় নিঃশ্বাস ফেলে স্থির হয়ে নিল শ্যামল। স্বাভাবিক ভঙ্গিমায় হেঁটে এসে উপস্থিত হলো রিপার সামনে। রিপা বেতের সোফায় বসে আছে। তার সামনে একটা টি টেবিল আর বাম দিকে আরও একটা 3 জনের বসার মতো সোফা। সে যেখানে বসেছে সেখানে 2 জন বসতে পারবে। রিপা ইশারায় শ্যামলকে তার বাম দিকের সোফায় বসতে বলল। সাথে সোফায় বসলে কথা বলতে অসুবিধা হবে, তার চেয়ে বরং পাশের সোফায় বসলে তার তাকাতে কষ্ট হবে না। 2 জন আড়াআড়িভাবে বসলো। রিপা ঘরের আশেপাশের দিকে নজর বুলিয়ে ভাবল, এটা বেশ শৌখিন। শ্যামলের মৌনতা দেখে সে সহজ গলায় বলে, আপনার একটু সময় কি এখনো শেষ হয়নি? রাত বাড়ছে। যত কথাগুলোও বাস্তবিকভাবে মিথ্যা, তবে তাদের জন্য সত্য। আপনার সাথে যে ছলনার বিয়ে হয়েছিল সেটা তাদের জন্য ছলনা ছিল। বাস্তবে আমি আপনাকে সত্যিকার অর্থে বিয়ে করেছি। তাদের প্ল্যান মতো সব করেছি, শুধু মাঝে নকল বিয়ের স্থানে আসল বিয়ে করে ফেলেছি। রিপার কপালে ভাঁজ ছড়ল না, বরং আরও দৃঢ় হলো। কথাবার্তার আগামাথা না বুঝলে তার এমন প্রতিক্রিয়া হয়। মাঝে মাঝে মাথা চুলকায়। শ্যামলের কথার আগামাথা কিছুই খুঁজে পাচ্ছে না দেখে
চোখগুলো ছোট করে তাকালো। শ্যামলের হাসি পেল, কিন্তু সে হাসলো না। আমি আসলে সব সময় হাসা যায় না, কিছু স্থানে তা সংবরণ করতে হয়। এখন হাসার অর্থ হলো সেসব মিথ্যা বলছে বা রিপাকে নিয়ে মজা করছে। তাই সে হাসলো না, বরং সহজ ভাষায় বলল, আপনি হয়তো কিছু বুঝতে পারছেন না, বোঝার কথাও নয়, যেহেতু আপনি কিছুই জানেন না। আমি বলছি শুনুন, আপনার সামনে এত সময় যেসব উপস্থাপনা করা হয়েছিল সব কিছু একটা চক্রান্ত ছিল। চক্রান্ত হলেও আমাকে দেখিয়ে ভাইয়ের সাথে বিয়ে দেওয়া হবে, তারপর আমার চরিত্র খারাপ প্রমাণ করে আপনাকে ভাইয়ের প্রতি দুর্বল করা হবে। ভাইয়ের প্রতি দুর্বল হলে তখন বলা হবে আপনাকে বাস্তবে ভাই বিয়ে করেছেন, তখন আর সমস্যা হবে না, কারণ ভাইয়ের প্রতি তো আপনার টান চলে আসবে। এ সব কিছু একটা চক্রান্ত ছিল। এ চক্রান্ত করার কারণ হলো আপনাকে কখনো ভাইয়ের সাথে বিয়ে দিবে না আপনার পরিবার। এর শুধুমাত্র কারণ ভাই মানসিক অসুস্থ সেটা নয়, তার কারণ ভাইয়ের প্রথম বিয়ে, যার জন্য আমার ভাইয়ের এই অবস্থা। আপনার স্থানে অন্য কোনো মেয়ে হতে পারত, আপনিই কেন? এমন একটা প্রশ্ন হয়তো আপনার মাথায় এসেছে। তার উত্তর হলো, ভাইয়ের বিড়ালকে যে বাঁচিয়েছে তার সাথে যেন ভাইয়ের বিয়ে হয়, এই এই উক্তিটি। রিপার কপালে আবার চিন্তার ভাঁজ দেখা দিল। শ্যামলের ঠোঁট নাড়াবদ্ধ দেখে সে দ্রুত বলে, সব ঠিকঠাক বলে শেষে আবার প্যাচ লাগালেন কেন? আপনার ভাইয়ের প্রথম স্ত্রী মানে উনি কি বিবাহিত ছিলেন? তাহলে ওনার স্ত্রী কে? মিস নুহা নিশ্চয়ই নয়। অন্য কেউ হলে সে কই? তার কি হয়েছে? আর উক্তিটি কি মানে? এই উক্তিটি কার? কে বলেছে এসব? খোলাসা করে বলেন। জি, আমার ভাই বিবাহিত, তবে বিপত্নী। ভাবি মারা গিয়েছেন গত বছরের শেষের দিকে। ভাবির আসম্বিক মৃত্যু সহজ হলো না ভাইয়ের জন্য। মানসিক চাপ নিতে না পেরে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। বারবিডল নামে আমার ভাবিকে ভাই ডাকত, কারণ ভাবি দেখতে হুবহু বারবিডলের মতো ছিল। বিড়ালটাও ভাবির। আর উক্তিটি হলো আমার পরিবারের কুখ্যাত পীর সাহেবের, যার জন্য মারা গিয়েছেন আমার পরীর মতো ভাবি। এই পীর সাহেব হলেন আমাদের পরিবারের ধ্বংস করার মূল, যাকে সাধ্য থাকলে গলা টিপে মেরে ফেলতে দুদণ্ড ভাবতাম না। কথা বলতে শ্যামলের চোখ মুখ শক্ত হয়ে গেল, কপালের রগ ফুলে ভাসমান হলো। শ্যামল যখন এই পীর সাহেবের কথা মুখে আনে তখন তার চোখ মুখ এমন হয়ে যায় যেন তার জীবনের সবচেয়ে বড় শত্রু হলো তিনি। রিপা এখনো হতভম্ব হয়ে আছে। সে এখনো পুরোপুরি কিছুই বুঝে ওঠেনি, মাথাটা ঘোলাটে লাগছে। শ্যামল লোকটা এমন ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে কেন? সহজ করে বললেই তো সে সব বুঝে যায়। বিরক্ত লাগছে শ্যামলের কর্মকাণ্ড। মানুষ অদ্ভুত, সোজা ভাত খাবে না, হাত ঘুরিয়ে উল্টিয়ে খেতে চাইবে। এমনিতেই গত কয়েকদিন যাবৎ কি হচ্ছে সে কিছুই ঠিক মতো বুঝে উঠতে পারছে না। বিরক্ত ভাবটা ঝেড়ে ফেলে কৌতূহল নিয়ে সে শ্যামলকে প্রশ্ন করল, এই পীর সাহেবকে আর ইনিই বা কি করেছেন? সব কিছু বিস্তারিত বলুন। শ্যামল ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। বোঝাই যাচ্ছে এই বিষয় নিয়ে কথা বলতে সে অনিচ্ছুক, কিন্তু অনীহা থাকলে কি হবে? তাকে তো বলতে হবে। প্রায়ই দৈনন্দিন জীবনে অনিচ্ছুক জিনিস নিয়েও চর্চা করতে হয়। সেসব হয় বাধ্যতামূলক, শ্যামলের জন্য বাধ্যতামূলক। কিছু সময় চুপ থাকলো, দীর্ঘশ্বাস ছেড়ে বলল, পীর সাহেব এক কুলসিত ব্যক্তির নাম, যার দখলে আমার পরিবার। আমরা হলাম তার হাতের পুতুল। তিনি যেমন চান তেমন নাচান, আমরাও তালে তালে নাচি। কদিন পর তুমিও নাচবে। রিপা ভ্রু কুচকে তাকালো। সেও নাচবে মানে? তার কি খেয়ে দে কাজ নেই? অন্যের কথায় চলবে? সে রিপা, তার নিজের যথেষ্ট বুদ্ধি আছে। সে কখনো অন্যের কথা ধরে চলবে না। দরকার পড়লে দুনিয়া উল্টে ফেলবে, তাতে কার কি? শ্যামল গলা নামালো। ধীরাও যে বলল, নাচতে না চাইলেও তিনি নাচাবেন। আমার মা পীর ভক্ত। ভক্ত নয়, অন্ধভক্ত। অন্ধভক্ত চিনো? যারা সম্পূর্ণ স্বরবর্ণ না জেনে শুধুমাত্র জেনে লাফায়, হুদায় চিল্লাফেল্লা করে, তাদেরকে অন্ধভক্ত বলে। ওনার মতে পীর সাহেব যদি হাঁচি দেন সেটারও কারণ থাকে। তিনি যদি বলে পানিতে ডুব দিয়ে নিঃশ্বাস আটকে বসে থাকতে, তাহলে মা সঙ্গে সঙ্গে তা করে ফেলবেন। জানেন, আমার মা এবং ভাবির সমস্ত গয়নাঘাটির ওনার দখলে, এমনকি আমাদের বাড়িটাও। রিপা বিস্ফোরিত চোখে তাকালো। এ যুগে এমন মানুষ হয়? হয়
হয়, না হলে তার শাশুড়ির দেখা কি পেত? কিন্তু মানুষ এই লেভেলের অন্ধভক্ত হয়? এ কৌতূহলের সুরে প্রশ্ন করে। আমার মা কি এত অবুঝ? ঘরবাড়ি অন্যের নামে লিখে দিয়েছেন, কিন্তু কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই না? রিপার মতে কারো অন্ধবিশ্বাসের পেছনে জোরালো কারণ থাকে। এমনকি এমনি কেউ কাউকে এত বিশ্বাস করে না। নিশ্চয়ই হৃদয় নিংড়ানো কিছু করেছে, সেজন্যই হয়তো তার মায়ের এত ভরসা। তাবিজ তোমারে তাবিজ তোমারে তার বিলকুল বিশ্বাস নেই। সে তো এটা স্বাভাবিক, যে কোনো তাবিজ ফাবিজ করে বশ করেনি, বরং তার মায়ের মনে বিশাল জায়গা করে নিয়েছে, যার জন্য এত বিশ্বাস। শ্যামলের মুখে অন্ধকার নেমে এলো। নিশ্চয়ই কোনো দুর্বিষহ স্মৃতি মনে পড়েছে। স্মৃতিগুলো হয় বজ্জাত, যখনই কারো চোখে ভাসবে তখনই তার চোখ মুখ অন্ধকার করে তুলবে। কদাচিৎ হাসলেও পরক্ষণে তার জন্য মনকে কাটিয়ে তোলে। শ্যামল বিষণ্ণ কণ্ঠে বলে, আমার জন্মের পূর্ব থেকেই মায়ের এ ভক্তি। ওনার এই ভক্তি জন্ম নেওয়ার কারণ হলো আমার ভাই। একদা আমার মা বন্ধ্যা ছিলেন, তার কোনো সন্তান হতো না। তখন শরণাপন্ন হন এই পীর বাবার। ওনার বিধিনিষেধ মেনে চলার পরের বছরই জন্ম হয় আমার ভাই। এরপর একে একে আমি আর আমার বোন। তখন থেকে যে ওনার ভক্তি, তা আজ পর্যন্ত বিদ্যমান। বলেন কি ওনার এত ক্ষমতা? আরে ধুর, আলীর ক্ষমতা। মায়ের তখন ডাক্তারি চিকিৎসাও চলছিল, ডাক্তারের ওষুধও খেতেন, কিন্তু তিনি মানেন পীরের কারণে বাচ্চা হয়েছে। কারণ ওষুধ তো এর পূর্বেও খেয়েছেন, তখন সারেনি কেন? আরে ভাই, ওষুধ কি সাথে সাথে কাজ করে? এসব ওষুধের সময় লাগে। অনেকে ওষুধ আছে যেসব ধীরে ধীরে কাজ করে, আবার অনেকে ওষুধ আছে দ্রুত। কিন্তু আমার মাকে তা বোঝানো কারো কি সাধ্য পড়ে? শ্যামলের চোখ লাল টক টক হয়ে গিয়েছে। শ্যামল যখন রেগে যায় তখন চোখ লাল হয়ে যায়। প্রত্যেক মানুষের রাগ প্রকাশের আলাদা আলাদা ভঙ্গিমা রয়েছে। শ্যামলের রাগ প্রকাশের ভঙ্গিমা এমন, সে শান্ত থাকে, চোখ মুখ লাল হয়ে যায়, কখনো ভাঙচুর করে না বা অন্যের উপর রাগ দেখায় না। নিজের ভেতর চেপে রেখে খুবই সহজ ভঙ্গিমায় অন্যের সহিত কথা বলবে। রিপা কথা ঘোরালো। এ প্রসঙ্গ থেকে তার ভেতর নুহার প্রসঙ্গে কথা বলা জরুরি মনে হচ্ছে। যদিও এ বিষয়ে তার কৌতূহল কম নয়, তবুও এ বিষয় নিয়ে কথা বলা জরুরি। তাছাড়া শ্যামলের সাথে এ বিষয়ে নিয়ে কথা বলতে যে যদি দেখা যায় শ্যামল উত্তেজিত হয়ে গিয়েছে, তখন না থাকবে বাঁশি আর না বাজবে বাঁশুরি। বোঝাই যাচ্ছে শ্যামল রেগে আছে। থাক, এ নিয়ে পরে জানবে। রিপার উড়ো স্বভাব, সে একটা বিষয় নিয়ে স্থির থাকতে পারে না। এ যেমন ভাত খাওয়ার সময় যদি মিষ্টি আনা হয়, তখন সে ভাত রেখে মিষ্টি খেতে যাবে। এখনও সে পীরের কথা বাদ দিয়ে নুহার কথা শুনবে। শ্যামল না বলতে চাইলেও জোর করে শুনবে। এমন বিচিত্র স্বভাব সে বাচ্চাকাল থেকে পেয়েছে। শ্যামলের মুখোমুখি হয়ে ভ্রু নাচিয়ে বলল, আপনি আগে বলুন নুহাকে। তার বিষয়ে কোনো ক্ল্যারিফিকেশন পায়নি। শ্যামল স্বাভাবিক হলো। রাগ সহজে নিয়ন্ত্রণ করতে পারে সে। হুটহাট যেমন রেগে যায়, ঠিক তেমনই হুটহাট শান্ত হয়ে যায়। গণনা করলে দেখা যাবে এমন লোকের সংখ্যা বেশি। খুব কম লোক হয় যাদের রাগ দীর্ঘস্থায়ী হয়। শ্যামল তাদের কাতারে পড়ে না, সে অন্যদের মতো। রিপার কৌতূহল আর সন্দেহ দেখে তার চোখ মুখে পরিবর্তন এলো না, বরং না দেখলে পরিবর্তন আসতো। নারী জাত নিজের স্বামীর সাথে পরনারীর সহিত হালকা দেখা পেল, তা নিয়ে কখনোই কথা বলতে ছাড়ে না। সেখানে তার সাথে নুহাকে আপত্তিকর অবস্থান দেখেছে। কাজী এই বিষয় নিয়ে প্রশ্ন না করাটা আশা করা বোকামি। শ্যামল গলা খাকারি দিয়ে পরিষ্কার করে নিল, নিচু কণ্ঠে বলে, নুহা সম্পর্কে আমার কাজে আপন নয়, দূর সম্পর্কে। পেশায় সে একজন নার্স, মূলত আমার ভাইয়ের খেয়াল রাখার জন্য তাকে বাসায় আনা হয়েছে। আচ্ছা, তাহলে আপনার কথার অর্থ হলো সেদিন ওসব আমাকে দেখানোর জন্য নাটক ছিল। আপনার কি মনে হয় না সে অবস্থা খুবই বেশি হয়ে গিয়েছিল? এতটা খারাপ অবস্থা তৈরি করার কথা ছিল না। আমি কিছু বলার পূর্বেই আপনি চলে এসেছিলেন, তাই আমি অভিনয় চালাতে বাধ্য হয়েছিলাম। আমার মোটেও তেমন মনে হচ্ছে না। কোনো মেয়ে কখনোই কারণবিহীন নিজের ইজ্জত নিয়ে এতটা কাহিনী করে না। জোরালো কোনো কারণ থাকে। তাছাড়া তার চোখে আর কণ্ঠে আমি স্পষ্ট জোর দেখেছি। এত তুচ্ছ সম্পর্কে কেউ এমন জোর করে না। শ্যামল কয়েক সেকেন্ড মৌনতা পালন করলো।
তারপর খুব ধীর স্বরে বলল, তার আরও একটা পরিচয় আছে। সেটা কি? সে আমার হবু বউ। আমার বিয়ে ঠিক হয়েছে তার সাথে, যেখানে আমার ইচ্ছা বিন্দু পরিমাণ নেই। মাকে কি জাদু করেছে সে কে জানে। তিনি মমের মতো বলে প্রস্তাব দিয়ে বসলেন। আমি সাথে সাথে প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলাম, কিন্তু ওনারা সেটা গ্রাহ্য করেননি। তাই আমি ওনাদের গ্রাহ্য করিনি। ওনাদের চাল ওনাদের উপর দিয়ে দিলাম। বিয়ে করে নিলাম আপনাকে। উনি আমাকে না জিজ্ঞেস করে যেমন বিয়ে ঠিক করেছেন, ঠিক তেমন আমিও বিয়ে করে নিয়েছি। রেপা চুপ রইল। কি বলা উচিত বুঝতে না পারছে না। শ্যামলের যুক্তি তার মোটেও পছন্দ হচ্ছে না। সম্পর্কটা ঘুরে ফিরে প্রতারণার হয়ে যাচ্ছে। এ কেমন বন্ধন? স্বাভাবিক কোনো রকম সম্পর্কই নেই। রিপা ঠোঁট নাড়ল। আপনি জেদের বসে আমাকে বিয়ে করেছেন। এই সম্পর্কটা কি শুধুই একটা জেদ? আপনার পরিবার জেনে যাওয়ার পর যদি না মানে, তাহলে কে ভেঙে যাবে সম্পর্কের বন্ধন? ছেড়ে দিবেন আমাকে? শ্যামল চুপ করে এক দৃষ্টিতে রিপার দিকে তাকিয়ে রইল। সে তো এ কথা ভাবেনি। নির্মলা বেগম যদি না না মানে, তখন সে কি করবে? ভাবা উচিত ছিল। এত বড় বিষয় কিভাবে ভাবলো না? এর জন্য নিশ্চয়ই তার বোন বড় বড় ধরনের শাস্তি পাওয়া উচিত। শাস্তিটা কঠিন হলে ঠিক হবে। তখন দ্বিতীয়বার কিছু করবার পূর্বে মনে পড়বে। পরক্ষণে চিন্তা করলো, মা না মানলে কি হবে? সে মানিয়ে নেবে। মানতে না চাইলে জোর করে মানাবে। দরকার পড়লে দুনিয়া উল্টে ফেলবে। হো কেয়ার্স? রিপার মতো মিষ্টি মেয়েকে মানবে না কেন? ভাইয়ের জন্য যদি মেনে থাকে, নিশ্চয়ই তার জন্যও মানবে। সে পছন্দ করে এত সহজে হেরে যাবে না। হো হো। রিপা ঝুঁকে তাকালো শ্যামলের দিকে। কৌতূহলী হয়ে বললে, কি বিড়বিড় করছেন? উত্তর দেন। আপনি কি জেদের কারণে বিয়ে করেছেন? শ্যামল কঠিন গলায় জবাব দিল, না। রিপা চেয়ে রইল। শ্যামল লজ্জিত মুখে বলল, আপনাকে আমার ভালো লাগে। আপনি যখন হাসেন তখন আরও ভালো লাগে। ওই যে যেদিন গোলাপি রঙের গোল ফ্রকের সাথে সাদা ওড়না পরে হাসতে হাসতে সিঁড়ি লিফটে নামছিলেন, তখন খুব মিষ্টি লেগেছিল আপনাকে। কথা বলে জিভ কাটলো সে। এটা কি করলো? লজ্জা ভাব নিয়ে কথা বলছে। সে কি মেয়ে? মেয়েরা এমন ইনিয়ে বিনিয়ে মুখ লাল করে কথা বলে। সে তো পুরুষ। তার উচিত ছিল গম্ভীর গলায় বলা, মোটা মোটা স্বরে কথা বলা। এত বড় ভুল সে কিভাবে করলো? হয়েছেটা কি? আজ ভুলের উপর ভুল করেই যাচ্ছে। মুহূর্তেই মুখ ফ্যাকাশে বর্ণ ধারণ করে নিল। তার এভাবে কথা বলা একদম উচিত হয়নি। এ ঘোর অন্যায়। রিপার দিকে তাকানো যাচ্ছে না। তাকালেই দেখবে মেয়েটা তার উপর উপহাস করছে। কি দরকার যেচে লজ্জা পাওয়ার? সে মাথা নিচু করে নিচের দিকে তাকিয়ে রইল।